ধনধান্য প্রেক্ষাগৃহে যোগীশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জয়েন্ট নিট থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের প্রকল্পই যোগ্যশ্রী। প্রতি বছর 1 থেকে 7 জানুয়ারি পালন হবে ছাত্র সপ্তাহ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রতি বছর 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি আমরা স্টুডেন্ট উইক পালন করছি। এটা গত বছর থেকে আমরা চালু করছি, গতকাল শেষ হয়েছে, বাট প্রতি বছরই এটা হবে। স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ, যত স্কলারশিপ, যত ইভেন ফোন, স্মার্ট কার্ড, যে সমস্তগুলো আছে, সাইকেল থেকে শুরু করে এই 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির মধ্যে দিতে হবে। এটা একটা কম্পালসারি কম্বিনেশন থাকবে, অ্যান্ড ইট ইজ এ ম্যান্ডেট। আর 8 তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খোঁজ খবর নেব এবং স্টুডেন্টদের, টিচারদের, প্রফেসরদের, প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসব। এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম হিসেবে থাকলেও এটা চেঞ্জ হবে না। ভোট মিটে যাওয়া 6 মাস পর কেন ক্ষমা চাইলেন রাজীব সিনহা, দেখুন। গত বছর পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ভোটের পর যখন গুচ্ছ গুচ্ছ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি মামলায় রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি হয়েছিল। ভোট মিটে যাওয়া 6 মাস পর এবার নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা। সোমবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের বেঞ্চে হলফনামা জমা দেন রাজীব সিনহা। সেখানেই ক্ষমা চাওয়ার কথা রয়েছে, যদিও রাজীব সিনহা ওই হলফনামায় আরও দাবি করেছেন আদালতের সব নির্দেশ মেনেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভোটের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সঠিকভাবে হয়নি পঞ্চায়েত ভোটে। সোমবার হলফনামা জমা পড়ার পর আইনজীবীকে প্রধান বিচারপতি কিছুটা মশকরা করেই বলেন, আদালতের সব নির্দেশ মেনেছি, কিছু ভুল হয়নি, যা হয়েছে তা অনিচ্ছাকৃত, আদালত অবমাননা হয়নি। এসব লিখেছেন তো? আইনজীবী উত্তরে জানিয়েছেন, কোনো ভুল হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে, সেটাও আদালত দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। হলফনামায় রাজীব সিনহা উল্লেখ করেছেন, আদালতের সব নির্দেশ মেনে ভোট প্রক্রিয়া হয়েছে, তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আগামী 23শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করেছিলেন বিলকিস, তা যুক্তিযুক্ত বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো এই মামলার শুনানি চলবে। বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা। মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ মুক্তি পাওয়া ওই 11 জন ধর্ষককে আবার ফেরত যেতে হবে জেলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো এই মামলায় শুনানি চলবে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, 11 জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা এখতিয়ার বহির্ভূত। বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই ছিল না গুজরাট সরকারের। যেহেতু মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছে, তাই মহারাষ্ট্র সরকারই পারে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে। 2022 সালের 15ই আগস্ট 76তম স্বাধীনতা দিবসে বিলকিস কাণ্ডে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। তার আগে মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতেই গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি শাসিত গুজরাট সরকার 11 জন অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করেছিল। এরপরই 11 জনকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায় আদালত। সুপ্রিম কোর্টের ছাড়পত্র মেলে। মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই অপরাধীদের সংবর্ধনাও দিয়েছিল বলে অভিযোগ। 11 জনের মুক্তির পরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে। কেন মেয়াদ শেষের আগেই 11 জন ধর্ষক ও খুনিকে ছাড়া হলো, এ নিয়ে বিতর্ক বাঁধে। বিতর্কের মধ্যেই গুজরাট সরকার জানায় যে জেলে ওই 11 জন ধর্ষক এবং খুনি ভালো আচরণ করেছেন, সে কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছে। যদিও প্রতিপক্ষ দাবি করে ওই 11 জন বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়ে যখন জেলের বাইরে ছিলেন, তখনও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এদের মধ্যে 2 জনের বিরুদ্ধে প্যারোলে মুক্ত থাকার সময় অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে এফআইআরও দায়ের হয়েছিল। মোট 10 জনই বিভিন্ন সময় প্যারোলের নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ ওঠে।
2002 সালে গোদরা কাণ্ডের পর গুজরাটে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন 3 মে দাহোর জেলার দেবগড় বাড়িয়া গ্রামে হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। বিলকিসের চোখের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছাড় মারেন হামলাকারীরা। ঘটনাস্থলেই মারা যায় সে। তার পরিবারের আরও কয়েকজন সদস্যকেও হত্যা করা হয়। এই অপরাধকে বিরল এবং বিরলতম আখ্যা দিয়ে মুম্বাইয়ের সিবিআই আদালতে কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2008 সালের 21শে জানুয়ারি মোট 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ওই বিশেষ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলায় পৌঁছেই নবীন প্রবীণ মতানৈক্য নিয়ে বার্তা দিলেন। বললেন, আমরা 60 বছর বয়সেও কাউকে বিদায় দিই না। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। বয়স্কদের অভিজ্ঞতা আর তরুণদের পরিশ্রম দুইয়ের মেলবন্ধনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একটা বয়সের পর পরিশ্রমের উদ্যম ফুরিয়ে আসে, সেটাই মনে করেন অভিষেক। হাজার বিতর্কের মাঝেও তিনি এই মতামতে অনড়। সোমবার গঙ্গাসাগর মেলায় পৌঁছে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন এই প্রসঙ্গেই। বললেন, আমরা 60 বছর বয়সেও কাউকে বিদায় দিই না। যোগ্যতা থাকলে আমরা তাদের আবার নতুন করে দায়িত্ব দিই। আপনারা জানেন এমন অনেকেই আছেন আমাদের সরকারে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন বয়স হওয়া মানেই দায়িত্ব থেকে সরে যাওয়া নয়, বরং সেই অভিজ্ঞতাকে পাথেয় করে নতুন দায়িত্ব নেওয়াটাই আসল কথা, এবং তার সরকার সেই নীতিতেই বিশ্বাসী। এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। তাই একটা দেখবেন খুব রেয়ারে ইনসিডেন্ট ঘটে যে 3টে চিফ সেক্রেটারি, 2জন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে, জাস্ট রিটায়ার করেছে, আর গোপালিকা, 3জনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি। এটা একটা বড় কাজ গভর্নমেন্টের। আমার সাথে সিদ্ধিনাথ গুপ্ত রিসেন্ট যা ডিজি হয়েছে, তাকে অনেক অভিনন্দন। রাজশেখর আছে সিআইডি, এদের সবাইকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া আছে। মহন্ত মহারাজ উপস্থিত আছেন, এবং আমার সাথে সুরিন্দর গুপ্ত, আর কে আছে, জ্ঞানবন্ত, আমি আগেই বলেছি জ্ঞানবন্ত আছে। এদের সবাইকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও নামখানায় যোগরঞ্জন সহ সকলে আছেন, মন্টু পাখিরা আছেন, আমার পাথর প্রতিমায় সমীর জানা সহ সকলেই আছেন। আমি সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি। রবিবার পৈলানি জনসভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের উস্কে দিয়েছিলেন নবীন প্রবীণ দ্বন্দ্ব। কোনো দ্বন্দ্ব নেই বলেও ইঙ্গিতে প্রবীণ আর নবীনদের ভূমিকার তফাৎ বুঝিয়ে দিয়েছিলেন। দল আমায় যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছি। নবজোয়ার করতে বলেছিল, করেছি। আমি 36 বছর বয়সে এসব করেছি। 70 বছর বয়স হলে কি পারতাম এত কাজ করতে? মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? অভিষেক যেমন এই বিষয়ে নিজের মতামতে অনড়, সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বয়স্কদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নিজের নীতিতেই বিশ্বাসী। সোমবার গঙ্গাসাগর থেকে তার সংক্ষিপ্ত বক্তব্যেই তা স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। হাসপাতাল থেকে মেয়েকে চিঠিতে কি লিখেছিলেন জ্যোতিপ্রিয়? ছিল ডাকুর নামও, জানা গেল ইডি সূত্রে। আমরা দেখব। হাসপাতাল থেকে কন্যাকে চিঠি লিখেছিলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। আগে এ কথা জানিয়েছিল ইডি। এবার জানা গেল সেই চিঠিতে কি লেখা ছিল। ইডি সূত্রে খবর, টাকার লেনদেন প্রসঙ্গে কয়েকটা কথা কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে চিঠিতে জানিয়েছিলেন বালু। সেখানে উল্লেখ করা হয়েছিল এই মামলায় ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকুর নামে। গত শুক্রবার শঙ্করের বনগাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাকে মধ্যরাতে গ্রেপ্তারও করা হয়। পরের দিন আদালতে ইডি জানায়, হাসপাতালে জ্যোতিপ্রিয়ের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন ডাকু। একটি চিঠি ইডির হাতে এসেছে, সেখানে বাংলা এবং ইংরেজিতে বেশ কিছু কথা লেখা রয়েছে। ওই চিঠি কন্যাকে দিচ্ছিলেন ধৃত মন্ত্রী। এরপর থেকেই চিঠিতে কি লেখা ছিল তা নিয়ে জল্পনা শুরু হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে চিঠিতে অল্প কথায় কিছু তথ্য এবং নির্দেশ লিখেছিলেন জ্যোতিপ্রিয়। কন্যাকে জানিয়েছিলেন কোথায় কার কাছে কত টাকা আছে। রেশন দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই সূত্রেই চিঠিতে ডাকুর নাম এসে থাকতে পারে। তবে শঙ্কর ছাড়াও আরও কয়েকজনের নাম চিঠিতে ছিল বলে জানা গিয়েছে ইডি সূত্রে। ইডি আদালতেই জানিয়েছিল একাধিক ফরেক্স সংস্থা বা বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থার মাধ্যমে 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর। ওই টাকা প্রথমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইতে। তার মধ্যে অন্তত 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয়ের বলে দাবি করেছে ইডি। মনে করা হচ্ছে সেই টাকার কথাই কন্যাকে চিঠিতে বলতে চেয়েছিলেন ধৃত মন্ত্রী। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয়। সেখানে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে চিঠি চালাচালির কথা ইডি জানতে পারে এবং ওই চিঠি হাতে পায়। ইডি সূত্রে খবর, চিঠির হস্তাক্ষর পরীক্ষা করতে পারে কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে হাসপাতালে কিভাবে কাগজ কলম পেলেন ধৃত মন্ত্রী তাও তদন্তকারীদের ভাবাচ্ছে। যেখানে তাকে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে খবর। ইডি জানিয়েছে গত 19 ডিসেম্বর জ্যোতিপ্রিয়কে জেরা করা হয়েছিল। সেই সময় তিনি কন্যাকে লেখা চিঠির কথা স্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তী সময় তিনি তা অস্বীকার করবেন কিনা তার নিশ্চয়তা নেই। সেই কারণেই হস্তাক্ষর পরীক্ষা করে নিশ্চিত হওয়ার কথা ভাবা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ফের ক্ষমতায় আওয়ামী লীগ। পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিতলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বিএনপি এবার ভোট বয়কটের ডাক দিয়েছিল, তাই ভোটের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। প্রধান বিরোধী দল বিএনপি ভোটে অংশ নেয়নি, প্রতিপক্ষ কিছু স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকটি রাজনৈতিক দল। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে টানা চতুর্থ দফায় সরকার গঠন করবে তা কার্যত ছিল সময়ের অপেক্ষা। ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের 5 কোটি টাকায় নির্মিত হচ্ছে পুণ্যার্থীদের জন্য স্কাইওয়াক। আগামী 2 মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে মন্দির সূত্রে। স্কাইওয়াকে থাকবে পানীয় জল এবং চায়ের ব্যবস্থাও। গোটা এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরা, থাকবে এলইডি স্ক্রিন এবং জায়ান্ট স্ক্রিন। জলপেশের সব থেকে বড় মেলা হলো শ্রাবণী মেলা। এই মেলায় দূর দূরান্ত থেকে ভক্তের ঢল লক্ষ্য করা যায়। সেই কথা ভেবেই মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিত হচ্ছে স্কাইওয়াক। স্কাইওয়াকটা আমরা যে গত যে মেলাগুলো হয়েছিল, বিশেষত শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলায় দেখতাম যে লোকে কিলোমিটার ধরে লাইন হতো এবং নানা রকম সমস্যা হতো। রাস্তায় দাঁড়িয়ে থাকতো, রোদ বৃষ্টির মধ্যে এরা থাকতো। সেই জন্য যাতে পুণ্যার্থীরা একটা জায়গায় অ্যাসেম্বল হতে পারে, সেই জন্য আমরা এটা করছি। এই যে স্কাইওয়াক তৈরি হয়েছে, এই স্কাইওয়াকে একসঙ্গে 4-5 হাজার লোক ওখানে উঠতে পারবে এবং ওখানে থেকে ধীরে ধীরে মন্দিরে নেমে বাবার দর্শন করতে পারবে। এখানে আমাদের 4টা গেট থাকবে। তো ওঠার জন্য একটা বড় সিঁড়ি থাকছে, আর নামার জন্য একটা বড় সিঁড়ি, আর সাইডে আরো 2টো সিঁড়ি থাকছে। এই 4টা সিঁড়ি মানে আমরা সে হয়তো উপরে কেউ যদি অসুস্থ হয় তাকে নামানোর জন্য সাইডে আরো সিঁড়ি তৈরি হচ্ছে। আচ্ছা। আর উপরে ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা থাকবে, ইউরিনালস থাকবে, হয়তো চায়ের ব্যবস্থাও হয়তো থাকতে পারে ওখানে। আমরা এগুলো চিন্তা করছি। তাছাড়া বড় বড় ইয়ে থাকবে, এলসিডি থাকবে, সিসি ক্যামেরা আওতায় পুরোটাই থাকবে, আর একটা বড় স্ক্রিন, যে স্ক্রিনে পুণ্যার্থীরা সবকিছু দেখবে। যে স্ক্রিন কটা থাকছে? জায়ান্ট স্ক্রিন ওখানে উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে। শামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর ঘোষপাড়াকে চাঁদনি দেওয়া হয়ে ফিজার ক্যানেল যাওয়ার রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। বিগত কয়েক বছর ধরেই একই অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বছরখানেক আগে এই রাস্তা মেরামত করা হলেও পিচের যে কোনো অস্তিত্ব নেই এখন। রাস্তায় হয়ে গেছে গর্ত। এলাকায় প্রধান মেম্বারকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। ফের ডুয়ার্সে হাতির হানায় ক্ষতিগ্রস্ত একটি পরিবার। আলিপুরদুয়ার জেলার জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোংকান্দি গ্রামে সোমবার ভোর রাতে একটি হাতি তাণ্ডব চালায়। ঘরের দেওয়াল ভেঙে ঘরের ভেতরে থাকা একটি বাইক ও একটি স্কুটি ক্ষতিগ্রস্ত করে, পাশাপাশি ঘরে মজুত রাখা ধানও নষ্ট করে বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সম্প্রতি নবারুণ আয়োজিত 21তম সেন ইন্টারন্যাশনাল নকআউট ক্রিকেট প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো। রইল কিছু মুহূর্ত। সম্প্রতি নবারুণ আয়োজিত 21তম সেন ইন্টারন্যাশনাল নকআউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সকলের দক্ষ নেতৃত্ব প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে। নির্বাণ ওয়ারিয়র্স দমদম এনএসভিকে হাওড়াকে হারিয়ে ফাইনাল জেতে। নবারুণ আয়োজিত 21তম সেন ইন্টারন্যাশনাল নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় বেশ কিছু আকর্ষণীয় বিষয় লক্ষ্য করা গিয়েছে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দর্শকদের ভালোভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল। মাঠে ডিজের ব্যবস্থা করা হয়েছিল। খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য মাঠে চিয়ারলিডার্সের পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে সম্পূর্ণ খেলা সম্প্রচার করা হয়েছে। নবারুণ আয়োজিত 21তম সেন ইন্টারন্যাশনাল নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সাফল্য সুনিশ্চিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজনকারীরা। তাদের পক্ষ থেকে সমস্ত প্রতিযোগীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।